বন্যাটা হয়তো হতোই, কিন্তু বন্যাটাতে আমরা বাড়তি কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম, জানমালের ক্ষতি হয়তো কমাতে পারতাম যদি আমরা আগাম একটু পূর্বাভাস পেতাম। সেই আগাম পূর্বাভাস পাওয়ার ব্যাপারে আমরা গতকাল সারাদিনই পানি ভবনে ছিলাম, সেখানে দেখেছি এর আগে উজানের দেশকে আমরা অনুরোধ করেছি। তো 2-3 দিন আগে দেখলাম সেখান থেকেও বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাব নতুন করে বিবেচনা করার সুযোগ আছে। আর আমরা যেটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি সেটা হচ্ছে যে আমরা বলবো শুধুমাত্র যে একটা দেশই আমাদের উজানে আছে তা তো না, আমাদের আরও দেশ আছে উজানে। সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে, এর আগে যে আমরা বলেছি সেগুলোর রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো। আরেকটা হচ্ছে যে আমি গতকাল একটা অনুশাসন দিয়েছি যে আমি নোয়াখালী এবং কুমিল্লা এই দুটা জায়গাতে যেতে চাই। কারণ ফেসবুকে একরকম লেখা হয়, তার মধ্যে অনেকটাই হয়তো ঠিক হতে পারে, আবার অনেক জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়েরও ভুল থাকতে পারে। তো আমরা একটা গণশুনানি করতে চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে, কোথায় মাছ চাষের কারণে, বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে, বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা, এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে, কিভাবে করে উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করলে তারা মনে করেন বিষয়টা কার্যকরী হতে পারে। এখন এটা আমার তো একটা দৃষ্টিভঙ্গি আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা আছে, পানি উন্নয়ন বোর্ডের একটা আছে, বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের একটা আছে, কিন্তু খুব জরুরি হচ্ছে যে মানুষের সাথে কথা বলে এই বিষয়গুলো চূড়ান্ত করা। সেজন্য আমি একটা গণশুনানির আয়োজন করব। আপনি যেটা বললেন যে আগাম তথ্য থাকলে প্রস্তুতি নিতে আমাদের সুবিধা হবে, সেই ক্ষেত্রে যে দেশগুলোর আগাম তথ্য দেওয়ার কথা তারা কি সেটা দিয়েছিল কিনা, যদি না দিয়ে থাকে সেটা কি তাদের ইচ্ছাকৃত নাকি এমনি? এখন আপনি না জানার তো এটার একটা দাপ্তরিক প্রক্রিয়া আছে, এটা ফোন করে জানার তো বিষয় না, বা অ্যারেঞ্জমেন্টটা ফোন করে জানার মতন না। বিষয়টা হচ্ছে যে আমাদের সাথে দুটা দেশের চুক্তি আছে যে তারা আমাদেরকে কয়টা পয়েন্টে জানাবে। এবার যে বন্যাটা হয়েছে ওইগুলো সেই পয়েন্টের মধ্যে ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে সেই পয়েন্টের মধ্যে না থাকলে কি জানানো যেত না? মানে আমরা তো গুড নেইবারলিনেস বলে একটা কথা আছে, তো সেইটা করে আমাদেরকে জানানো যেত কিনা সেটাও আমরা বলবো। একই সাথে আমরা বলবো যে আমরা আসলে এর আগেও যেই বেল্টে এবার বন্যা হলো সেই বেল্টের নদীগুলো সংক্রান্ত বৃষ্টিপাত, পানির প্রবাহ, এগুলো সংক্রান্ত তথ্য চেয়েছি, কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারিনি। তো আমরা জোর দেব যে একটা সিদ্ধান্তে আসি যাতে করে এই পয়েন্টেও আমাদেরকে তথ্যগুলো জানানো হয়। আন্তরিকতার ধরেন আজকে 53 বছর পার হয়ে গেছে, এখনো বৃষ্টিপাত জনিত তথ্য আগাম সতর্কতার জন্য সমঝোতায় আমরা আসতে পারিনি। এখন সেখানে আন্তরিকতার অভাব নাকি উদ্যোগের অভাব, দুটোই তো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। আমরাও যথেষ্ট পরিমাণ স্পষ্টভাবে বারবার এটা বলেছি কিনা, তবে আন্তরিকতা যদি থাকতো তাহলে আসলে 53 বছর হয়ে গেল, তো এগুলো খুব সাধারণ বিষয়। এগুলো যে আমাকে এতটুকুন পানি দাও, আমাকে ন্যূনতম পানি দাও, সেগুলোর দাবি না। হ্যাঁ, এগুলো খুব মানবিক দাবি। ফলে সেখানে ঘাটতি আছে, সেটা উদ্যোগেই হোক আর আন্তরিকতাতেই হোক। বাঁধের বিষয়টা আসলে স্পষ্ট এলো না, অনেকেই যে জায়গাগুলোতে বাঁধ দেওয়া হয়েছে আমরা দেখি যে বর্ষার সময় অতিরিক্ত পানি আসে, খরার সময় পানিটা আমরা পাচ্ছি না। এই কারণে অনেকেই প্রশ্ন হয় বাঁধ নিয়ে একটা সমঝোতা আসুক বা আলোচনা সমাধান আসুক, অথবা বাংলাদেশ একটা যদি সম্ভব হয় কাউন্টার বাঁধ দিক। আপনারা আসলে বিষয়টা কি চিন্তা করছেন সিরিয়াসলি? যদি আমি সিরিয়াস না হওয়ার তো শোনো, প্রশ্নটা যত সিরিয়াসলি করা যায় উত্তরটা তার থেকেও সিরিয়াসলি আমাকে দিতে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে পাবলিকের একটা পারসেপশন আছে, সেটা তো তার থাকবেই, কারণ পানির নিচে কিন্তু সেই গেছে, আমি তো আর যাইনি। হ্যাঁ, শুধু পাবলিক পারসেপশনটা কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা একভাবে আসে, পানি ব্যবস্থাপনায় পাবলিক পারসেপশনটা কি তাই? নদী
আন্তঃনদী ব্যবস্থাপনাতেও কি বৈজ্ঞানিক পারসেপশনটা তাই? এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। পাবলিক হিয়ারিংয়ের উদ্দেশ্যটাই হচ্ছে এটা বোঝা, নিজেরাও বোঝা এবং ওদেরকেও যদি আমাদের কিছু বোঝানোর থাকে সেটা বুঝিয়ে বলা। আর উজানের দেশ আর ভাটির দেশের মধ্যে আসলে ভাটির দেশগুলো কিন্তু প্রকৃতিগতভাবেই একটু অসুবিধাজনক অবস্থানে থাকে। সেখানে এক সময় আপনি শুনবেন লোকে বাদ দেওয়ার দাবি করবে, আরেক সময় আপনি শুনবেন লোকে বলবে বাদটা সরিয়ে দাও। হ্যাঁ, তো এখন কোনটা আসলে আমি গ্রহণ করব এইটা বুঝতে আমার পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড যেমন আমাকে সাহায্য করবে, আমার নীতিগত সিদ্ধান্ত হচ্ছে শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। আর স্থানীয় জনগোষ্ঠীকে না শুনে আপনার প্রশ্নের কনক্লুসিভ উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি এখানে যেদিন কিছুদিনের কথা বলছেন, যখন বন্যা শুরু হলো সেদিন আপনি তিস্তা নিয়ে কথা বলছিলেন, যে তিস্তার পাড়ের মানুষকে নিয়ে সেখানে আপনি যাবেন, তাদের নিজেদের যাওয়া সেটার জন্য, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনের কথা বলছিলেন। ঠিক সেই সময় পরপরই বাঁধ থেকে পানি আসে এবং বলা শুরু হলো যে পরিবেশ পানি উপদেষ্টা এগুলো বলার কারণে বা এই সম্পর্কের কারণে নতুন করে পানি আসলো। আপনি কি সেটা আমি আপনি যে বলেছেন বলা শুরু হলো, এরকম কোনো বলা আমার কানে আসেনি। আমার কিন্তু কান চোখ বেশ খোলা থাকে এবং আমি মোটামুটি পড়ি, এরকম কথা আসেনি যে কোনো কিছু বলার পরে এটা হয়েছে। কারণ এমন কিছু বলা হয়নি যাতে করে কেউ মনে করবে যে প্রক্রিয়ার বাইরে আমি চলে গেছি। আমি সবসময় প্রক্রিয়ার পক্ষে কথা বলেছি। সেটা আন্তঃনদীর বিষয়ে যখন কথা বলবো আমাকে প্রক্রিয়া ধরে কথা বলতে হবে। যে কথাটা আগে বলেছি হুবহু সেই কথাটাই বলবো, নাকি আমরা একটু ভিন্ন কথা বলবো সেটা নিয়ে আমরা চিন্তা করব, কিন্তু প্রক্রিয়ার বাইরে তো আপনার যাওয়ার সুযোগ নেই। আপনি আন্তর্জাতিক পর্যায়ে যদি কথা বলেন আপনাকে প্রক্রিয়া মেনেই কথা বলতে হবে। আপনি হঠাৎ করে একজন কাউকে চিঠি লিখে ফেলতে পারবেন না, আপনি হঠাৎ করে একজন কাউকে ফোন করতে পারবেন না। দেয়ার ইজ আ প্রসেস। হাওড়ের যে রাস্তাগুলো হয়েছে সেগুলোর বিষয়ে একটা রাস্তা নিয়ে ব্যাপক সমালোচনা ছিল, যেটা আসলে নিকলি হাওরটা। জি, আমি গতকাল যখন পানি ভবনে ছিলাম সেখানে কিন্তু সুনামগঞ্জে আমাকে এরকম বলা হলো যে সুনামগঞ্জেও বারবার তো বাঁধগুলো ভেঙে যায় এবং প্রতি বছরই আমাদেরকে মেরামত করতে হয়। তো সেই মেরামত যাতে না করতে হয়, পানি উন্নয়ন বোর্ড বলল তারা মোটামুটি একটা একই রকমের ডুবন্ত বাঁধই, কিন্তু এগুলো তো মাটির দেওয়া, তারা বলছিল তারা একটু পাকা রকমের কিছু করতে যাতে বারবার না ভাঙে। সেটা আমি বললাম যে সেটা যতক্ষণ পর্যন্ত নিকলি হাওরের যে জিনিসগুলো হয়েছে, যে অবকাঠামোগুলো হয়েছে, এইগুলোর প্রভাব আমরা না জানি ঠিক মতন, আবার গিয়ে সুনামগঞ্জে আবার যদি একটা পাকা কিছু আমরা করে ফেলি, হাওর বোর্ডকে জিজ্ঞেস না করে, পরিবেশ অধিদপ্তরকে জিজ্ঞেস না করে, স্থানীয় সম্প্রদায়কে জিজ্ঞেস না করে, তাহলে সেটা টেকসই না হওয়ার সম্ভাবনা আছে। কাজেই নিকলি হাওরে তো আসলে যে রাস্তাটা হয়েছে বলা হচ্ছে যথেষ্ট পরিমাণ পানি ওখানে পাস করতে পারে না। তো তারা বারবার কিশোরগঞ্জের হাওরগুলোতে কী ধরনের প্রকল্প নিয়েছে সেটা আমাকে বললো, কিন্তু আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত স্থানীয় জনগণ আমাকে সম্মতি না দেয়, এবং আমারও প্রস্তুতি থাকতে হবে। আপনি একটা সমস্যার সমাধান দিলেন, সবসময় যে সেটা যেই কাঙ্ক্ষিত সমাধান আপনি চান তাই দেবে তা না, কিন্তু আমারও মানসিক প্রস্তুতি থাকতে হবে যে যে কাজটা আমি করলাম ওইটা যদি সমাধানের পরিবর্তে আমাকে আরও সমস্যায় ফেলে তাহলে ওইটা আমি রেকটিফাই করব। অনেক জায়গাতেই আপনি দেখবেন পানি উন্নয়ন বোর্ডের অনেক বাঁধের কারণে বলা হয় নদী মরে যাচ্ছে, জলাশয়টা মরে যাচ্ছে, খালের সাথে নদীর সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড যদি একটা প্রকল্প করেও স্থানীয় জনগোষ্ঠীর মতামত নিয়ে, পরবর্তীতে যদি দেখা যায় যে সেই প্রকল্প আসলে যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে না, তাহলে পানি উন্নয়ন বোর্ডের ওই মানসিকতা থাকতে হবে যে ওইটা আমরা আবার সংশোধন করব। হ্যাঁ, সে কথাগুলো কালকে অনুশাসন হিসাবে বলে দেওয়া হয়েছে। এটা যদি আপনার মন্ত্রণালয়, দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয় নয়, কিন্তু আপনি